অনেক পুরনো রথ মানেই তার একটা ইতিহাস থাকে, আর এই ইতিহাসের গন্ধে গন্ধে আজকে আমরা এখানে চলে এলাম। ইতিহাস এমনই এক জিনিস, সেখানে আমরা অনেক তথ্য যেমন জানতে পারি, তার সঙ্গে অনেক পুরনো নিয়মকানুনও জানতে পারি। তো এই হালিয়াঘাটের নস্করবাড়ি যে রথ, আমরা সেই নস্করবাড়ির রথে ছোটতর অর্থাৎ বড়তরদের সঙ্গে আগে আমাদের কথা বলালাম। উনি দেখলেন আমরা উনি খুবই অসুস্থ, আমরা ছোটতরদের এখন ওনার কাছে এসেছি। তো এই বাড়ির বর্তমান যিনি বয়স্ক আছেন, যে বাড়ির পুত্রবধূ, ওনার সঙ্গে কথা বলে জেনে নেব এই ইতিহাস। নমস্কার, আপনার নাম? 500 বছর পুরনো রথ, একটি ইতিহাসটা আমার পূর্বপুরুষরা প্রতিষ্ঠা করেছিলেন। এইভাবে আমরা অনেক চেষ্টা করছি, আমি দয়া করে আগে আমাদের ওনার যতটুকু সাহসটা আমরা পূজা করি। নদিন কাজে নদিনের ফল মিষ্টি সব রকমই হয়, আর নদিনের 9 রকম, একদিন খই, একদিন ক্ষীর, ক্ষীরের নাড়ু, একদিন ক্ষীরের নাড়ু, একদিন কলার বড়া, খই মিষ্টি, নদিনের 9 রকম রুটি, কোনোদিন রুটি, আর ফল মিষ্টি তো আছেই। আর সেবা করতে পারি, এইটাই আমার কামনা। রথটি শুরু হয়েছে কি হঠাৎই নাকি কোনো স্বপ্নাদেশ? আমি বলতে পারবো না। আমরা সেই জায়গা করে যাচ্ছি, আমরা করার চেষ্টা করছি। দয়া করে আসে। রথটি প্রতি বছর তৈরি হয় না? আমাদের পুরোনোরা প্রতি বছর আমাদের শরীর আছে, আমাদের বয়স শরীর আছে, 1 বছর করে পাওয়া যায়, যা পালা হয় এই মানে বাজনা করতে এতটা বাজনা পাওয়া যায় না। নামের জল হয়, নামের জলেরা নদী আসে, লোকরা লয়, খায়, টিফিন খায়, নাম করে, 3-4 দিন ধরে নদী। আগে যে উৎসব হতো, এখন উৎসব, এর মধ্যে তফাৎটা কি চোখে পড়ছে? তফাৎটা আগে তো হতো, এখন যত দিন পরিবর্তন হচ্ছে তত উন্নত হচ্ছে। এখনকার ছেলেমেয়েরা তারা উন্নত করার চেষ্টা করছে। মেলা কি আগে করে কি নদীন ধরি? না, নদীন হয় না, এই মিঠো রথ হয় আর সোজা রথ হয়, 2 দিন মেলা। 2 দিন মেলা। আর এই ঠাকুর থাকে নদিন, যার পালা হয় তার বাড়ি নদিন থাকে, নদিনে বৈরাগ হয়, মান হয়, পূজা হয়, সবাই সব ফুলের মালা, ফুল এইসব দেয়, আমরা ওই দিই। প্রতিদিন আলাদা আলাদা ভোগ দিতে হয়। প্রতিদিন আলাদা আলাদা ভোগ দেওয়া হয়। প্রতিদিন আলাদা আলাদা ভোগ হয়। নাম সংকীর্তন, কোনোদিন ক্ষীরের নাড়ু, কোনোদিন ক্ষীর, কোনোদিন খই বাটাটা, কোনোদিন মানে রুটি, সুজি, কলার বড়া, নদিন এটা 9 রকম আছেই। তারপরে কড়া, মূলো, ছোলা, জগৎপ্রসাদ, পেয়ারা, অনেক নানান রকম ফল একটু দিতেই হয়। আর নদিনে 9 রকম। তারপরে আরেকটা কথা বলবি, ওই নদিন নাম কীর্তন হয়ে ওটা হলো, আর ওই উল্টোরা হয়ে গেলে আর আমাদের বাড়ি ঠাকুর থাকে, মানে একাদশী করে, কয়না একাদশী করে, যত রাত হোক, 12টা হোক, 1টা হোক, 2টো হোক, পুজো রাত হয়ে গেলে ঠাকুরমশার বাড়ি থাকে, সেই ঠাকুরমশার বাড়ি দিয়ে আসতে না। প্রতিমত রথের দিন আপনাদের বাড়ি? হ্যাঁ, মানে আমাদের শরীরের বাড়ি, প্রত্যেকের বাড়ি পালা হিসেবে। নদিন এখানে থাকে, নদিন পুরে নিরামিষ চলে। হ্যাঁ, ওইখান থেকে টেনে আমাদের ওই কৃষ্ণ মন্দির আছে, কৃষ্ণ মন্দিরের কাছে ওই পর্যন্ত যেত, এখন আর যায় না। ওই যে পর্যন্ত এলে তার একটু করে কোথায় থাকে সারা বছর? সারা বছর হাওড়িয়াতে থাকে,
যেখানে রথ থাকে সেখানে থাকে। ওরা আবার বিগ্রহ ঢাকা ঠাকুর মশাই নয়। হ্যাঁ ঢাকা ঢোকা দিয়ে পরিষ্কার করে ঢাকা ঢোকা দিয়ে বিগ্রহ ঠাকুর মশাই বাড়িতে আবার চলে যায়। হ্যাঁ ওই মানে একাদশী করবে যত রাত হোক ঝড় বৃষ্টি জল 12টা হোক 1টা হোক 2টো আপনারা শুনলেন রথের ইতিহাস এবং ঠাকুর যেটা হয়ে থাকে। আমরা সাধারণত দেখি এখানে একটু অন্য নিয়ম দেখলাম। আমরা সাধারণত দেখে থাকি যে যেখান থেকে রথ বার হয় আর যারা রথের আগমন করতে সূচনা করছে সেই বংশের বাড়িতে রথ থাকে এবং বিগ্রহ সেখানেই থাকে। এবার ঠিক কী হয়, এই বাড়িতে রথের দিনে মাসির বাড়িতে অর্থাৎ কোনো বামনি হোক বা বামুনদার হোক বা অন্য কোনো আত্মীয় তাদের বাড়িতে রথ যায়। কিন্তু এখানে আমরা দেখলাম নিয়মটা সম্পূর্ণ উল্টো, একটু অন্যরকমের। সারা বছর রথটা থাকে আর হাওড়িহার যে মাঠটা দেখলেন আপনারা সেইখানে, এবং বিগ্রহ থাকে ঠাকুর মশাইয়ের বাড়িতে। আর এই রথের দিনে জগন্নাথ দেবের বিগ্রহ আসে এনাদের বাড়িতে, অর্থাৎ যে বংশ, যে হাওড়িয়াহাট যে বংশ, যে নস্কর বংশ, সেই তাদের যে কোনো শরিকের বাড়িতে উনি আসেন 9 দিনের জন্য এবং পুনরায় আবার ঠাকুর মশাইয়ের বাড়িতে চলে যান। আমাদের এই কাহিনী আমরা শোনালাম। আরও কিছু ভিডিও দেখছি, আমাদের সঙ্গে থাকুন চ্যানেল টিভি। এবার আমরা কথা বলে নেব এই বংশে এক কন্যার সঙ্গে। আসুন ওনার পরিচয় জেনে নিই এবং ওনার কাছ থেকে কিছু ইতিহাস জেনে নিই। আপনার নাম? আমার নাম এখন প্রীতিকণা হালদার, আগে ছিলাম প্রীতিকণা নস্কর। এই বংশের যে রথের ইতিহাস এবং যার নিয়ম চলে আসছে সেই সম্বন্ধে একটু বলুন। আমি মোটামুটি জ্ঞান হওয়ার পর থেকেই দেখে এসেছি এই বাড়ির একটা পুরানো ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটা বরাবর ধারাবাহিক হয়ে চলে আসছে। আগে বিশালভাবে হতো, কিন্তু আমার জ্ঞানের পর থেকে দেখছি সেটাও ভালো রকমই হতো, কিন্তু ধীরে ধীরে সেটা কমজোরে নিয়ে আসছে বর্তমানে পরিস্থিতি। এই রথের নিয়ম কী কী আছে? মানে এক একটা তো বাড়িতে এক একটা রথের রিচুয়াল থাকে, তো এখানে কী রিচুয়াল আছে? এখানে রথের মানে আমাদের রথ, দুর্গা পূজা, দোল, এইগুলো হচ্ছে আমাদের নস্কর বংশের একটা বিশাল ঐতিহ্য। এইবার সেটা এক একটা বয়স্ক লোকের মানে বুড়োদের, আমাদের ছিল 4টে বুড়ো থেকে এরকম ভাগ হয়ে গেছে যে কেউ রথ, কেউ এ করেন। দুর্গা পুজোগুলো থাকে, দুর্গা পুজোও আমাদের 500 বছরের। তো এইবারে যেটা রথ হচ্ছে আমাদের 4 বুড়োর মধ্যে এটা ভাগ হয়ে গেছে। এইবারে ভাগ হয়ে যেতে মানে কারো 3 বছর, কারো 2 বছর, এইবার অন্তরে পালা পড়ে। যে পালাটা যার পরে সেই বছর রথ থাকে। এই বংশের একটু বলছিলেন কথায় কথায় একটা খুব পুরো একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটু বলুন। রামচন্দ্র এটা হচ্ছে আমাদের রামচন্দ্র ভাঁড় বংশ আমাদের। তো সেই থেকে আমাদের বহু পুরানো, আজ 500 বছরের এই রথের আমাদের মানে বাড়ির বউরা বা মেয়েরা এরা ছিল ঘরের মধ্যে। এরা ওই রথ হলে গিয়ে আর 5 জনের মতো রথ টানা এগুলো তারা করতো না। এই ঐতিহ্য একটা ছিল, সেটা বাড়ির বউরা তারা এখানে ঠাকুর মানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা নিয়ে রথে তুলে দেবে এবং তার সেখানে পূজা হবে। পূজা হওয়ার পরে যে আমাদের একটা বউ টানা বলে জিনিস ছিল, সেটা কি যে রথে যে রশ্মিটা আছে সেই রশ্মিটা একমাত্র এই নস্কর বাড়ি মানে মেয়েরা, বউরা এরা গিয়ে রথ টানবে। টানার পরে তবে আদারওয়াইজ আর বাইরের লোকগুলো তারা তবে রথ টানতে পারে। প্রথম হচ্ছে বউরা হাত দেবে, বউ বা মেয়েরা এরা হাত দিয়ে রথ টানবে। টানার পরে তবে অন্য লোক হাত দেবে, তারা চলে আসার পরে তবে অন্য লোক হাত দেবে। এটা একটা বিশাল বড় ঐতিহ্য ছিল, এখন সেটা নেই। এখন বউরা এবং সবাই একসাথেই টানে। যে ঠাকুর যখন নিয়ে আসা হয় ঠাকুর বাড়ি থেকে রথের দিনে, তো কীভাবে আপনারা নিয়ে আসেন? আমাদের ঠাকুর থাকে এক ব্রাহ্মণের বাড়িতে থাকে। এই যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ভীষণ মানে রথে খেকো বলে একটা জিনিস আছে, মানে উনি ওনার সেবায় যদি ত্রুটি বিচ্যুতি হয় সে বংশটা একদম শেষ হয়ে যায়, সে বংশের কোনো সন্তান থাকে না। সেই জন্য আমাদের যে পুরানো ঐতিহ্য অনুযায়ী এই ঠাকুরের আমরা এক ব্রাহ্মণের বাড়িতে রেখে দেওয়া হয়। সেই ব্রাহ্মণ সারা বছর ওনার মানে পূজা করে, ভোগান্তি করে। সেই ব্রাহ্মণের কোনো পুত্র সন্তান নেই, সে ব্রাহ্মণ মারা গেছে, তার মেয়ে জামাই দায়িত্ব নিয়েছে, তার মেয়ে জামাইয়ের কোনো পুত্র সন্তান নেই, তারাও শেষ হওয়ার পরে আবার পরের এইগুলো এসছে তাদের কোনো পুত্র সন্তান আছে।
মানে দুপুরুষ তাদের ছিল না পুত্র সন্তান। এটা মানে যদি ত্রুটি বিচ্যুত হয় বংশ শেষ করে দেবে। তা আমাদের পুজোর দিনে, রথের দিনে নাম সংকীর্তন বাজনা করে ওনার বাড়িতে যাওয়া হয়, মানে ব্রাহ্মণের বাড়িতে যাওয়া হয়। সেখান থেকে মানে আমাদের বাড়ির মেয়েরা ছেলেরা তারা ওই ঠাকুরকে কোলে করে নাম সংকীর্তন করে করতে করতে নিয়ে আসে বাড়িতে। যে বাড়িতে পুজো হবে আমাদের পর পর কটা বাড়িতে আমাদের ইয়েতে সব ঘুরিয়ে নেয়, প্রত্যেকের বাড়ির ঠাকুর মানে আসে, প্রত্যেকে প্রণাম করে করার পরে এবার যার বাড়িতে মানে পুজোটা হচ্ছে, যে করছে তার বাড়িতে আসবে, তার বাড়িতে ঠাকুর পুজো হবে, ভোগরাগ হবে। হওয়ার পরে সেই বাড়ির মেয়েরা বউরা তারা সব ওই ঠাকুরকে নিয়ে তারা রথে দিয়ে তুলে দেবে। রথে দেখো ওখানে মানে বৌবরণ হবে, মানে বউরা সব চারিদিকে ঘুরে যেগুলো সেই সব মাঙ্গলিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো তারা করে। ওরকমই পুজো হয়ে তারাও বউরা সব রশ্মি টানার পরে তারা চলে আসার ঠাকুর এবার উপরে ওই যে টানাটা একমাত্র বাড়ির সদস্য। আচ্ছা, রথ আমি বিগ্রহ কি নিম কাঠে? হ্যাঁ, বিগ্রহ নিম কাঠে। এটা আমাদের শোনা কথা যে নিম কাঠের, আমার মাও আগে বললেন যে এটা নিম কাঠ। এই রথযাত্রা উপলক্ষে আর কি কি অনুষ্ঠান হয় এখানে? এই যে একটা রথের স্নান যাত্রা হয় আমাদের জগন্নাথ বলভদ্র সুভদ্রা। এবারে ওখানে স্নান যাত্রার পরে এতটাই স্নান যাত্রা হয় যে ঠাকুরের কোনো মানে রং আর থাকে না, আবার এই রথের আগে রং করে নিয়ে আসতে হয়। আর মেলা কদিন ধরে চলে? এখানে মেলা বলতে দুদিন হয়, একটা সোজা রথ, একটা উল্টো রথ। আজকের যেটা হলো এটা হলো সুল্টো রথ বা সোজা রথ। এই দিনে বিশাল মেলা টেলাগুলো হয়। আর উল্টো রথের দিনে সেদিনও একটা মেলা হয়, দুদিন টোটাল মেলা হয়। অনেক ধন্যবাদ জানাই ওনাকে। থেকে জেনে নেব যে আমরা যে দেখলাম যে রথ এবং রথের ওপরে যে ধ্বজা আছে, ধ্বজা সম্বন্ধে একটু জেনে নেব। ধ্বজা বলতে আমাদের পূর্বপুরুষদের আগে মানে এটা রামচন্দ্রপুর বংশধর, যার জন্য তখন জমিদারির থেকে আমাদের একটা কলস দেওয়া হয়েছিল, মানে আমাদের বংশের সম্মান ঐতিহ্যের জন্যে একটা, তখন রামচন্দ্র পালের বংশের একটা ঐতিহ্যের অনুসারে একটা ওই কলস দেওয়া হয়েছিল। সেই কলসটা আমাদের সবসময় পয়লা বৈশাখে গোষ্ঠে যাওয়া। আর এখন যে ধ্বজাটা দেওয়া এটা আমাদের ঐতিহ্য দেওয়ার জন্য, ওটা ঠাকুরের যাতে না লাগে, পারিবারিক একটা ঐতিহ্যের জন্য ওটা নষ্ট হয়। সেটা আগে সব নষ্ট হয়ে গেছে, প্লাস শুধু ওইটুকুনি এখন দেওয়া হয়। আগে ওই ধ্বজা টজা দেওয়া হতো, কিন্তু এখন সেসব আর কিছু দেওয়া হয় না, শুধু ওই কাপড় একটা দিয়ে কলসটা আমাদের থাকে। সে কলসটা এখন আর কোথায় রয়েছে, কিন্তু ওই কলসটা আমাদের পয়লা বৈশাখে বের হয়। এটাও একটা ঐতিহ্য, এটা বিশাল ঐতিহ্য। আমার দোল, দুর্গা পূজা, গোষ্ঠ সবই এই বংশের একটা থেকে গেছে, কিন্তু কালের গতিতে এটা মুশরিত হয়ে যাচ্ছে। ওনাকে জানাই অনেক ধন্যবাদ। সত্যি আমাদের অনেক ইতিহাস অজানা, অনেক মাত্র যে শহর বা গ্রামটা নয়, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে আমাদের ঐতিহ্য ছড়িয়ে আছে ইতিহাস। আর এই ইতিহাস জানবার জন্যেই আমরা বিভিন্ন জায়গা ঘুরি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সেখানে খবরও পাই। আজকে যেমনই জায়গাতে খবরটা আমরা সেখানে এলাম, তো সত্যি আমরা খুবই আনন্দিত। আপনারা আরও জানতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল টিভি নিউজ, পৃথিবী রাখোস, ক্যামেরায় সব রাখো। আমাদের একটা রথের আরেকটা বিশাল মানে মানে কি বলবো, এটা মানে অলৌকিক ব্যাপার কিছু একটা আছে, যেটা হলো ঠাকুর যখন মানে রথে ওঠে, ওখানে পূজা হয়, ও কিছু মানে রোদ থাক যাই থাক বৃষ্টি অবশ্যই হবে। ঠাকুর মানে রথে উঠলেই বৃষ্টি হবে। আবার রথ থেকে যখন হয়ে যাবে বৃষ্টিটা 2-5 মিনিট হবে, হয়ে শেষ হয়ে যাবে, আবার যেমন আজকের যখন ঠাকুর তোলা হলো কি বৃষ্টি সবাই চলে গেল। এইবারে সেই বৃষ্টি যখন 2-5 মিনিট পর থেমে গেল, আবার সব কিছু দিয়ে হয়ে আবার রথ টানা হবে। এটা অবশ্যই হবে, এটা আমাদের একটা অলৌকিক কিনা আমরা বলতে পারবো না। এটা আপনারা শুনতে পেলেন ঐতিহ্যবাহী পরিবার, এবং সেখান থেকে দাঁড়িয়ে সত্যি রথযাত্রা বলুন, দুর্গাপুজো বলুন, বাঙালির সঙ্গে সব কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং ইতিহাস মানেই সেখানে আলাদা একটা গন্ধ থাকে, সেটা একটা ভালোবাসা, এবং তার সঙ্গে থাকে ইতিহাসের প্রতি একটা টান। আর সেখানে জড়িয়ে থাকে বংশ মর্যাদা, তার সঙ্গে তাদের পারিবারিক ইতিহাস, পারিবারিক সব কিছু এবং বেশ কিছু নিয়ম। আজকে আমরা এখানে এলাম, আপনাদের আগেও অনেক জায়গায় আমাদের দেখিয়েছিলাম দুর্গাপুজোর সময়, এবং এখন আমরা এসেছি রথযাত্রার সময়।
আরও আমরা যেরকম অনেক জায়গায় নিয়ে যাব ইতিহাসের দ্বারা। যে পেয়ে গেছি ওনার থেকে একটু জেনে নেব। আপনার নাম? আমার নাম সুরাজচন্দ্র সরকার। আপনি এই পরিবারে কে? এটা আমার বোন, যার বাড়ি পুজো। আপনি রথের সম্বন্ধে কী জানেন? রথের সময় আমি বেশি জানি। আপনি কী জানেন রথের সময়, মানে এই যে রথযাত্রা হচ্ছে এই সম্পর্কে আপনি কী জানেন? এদের এটা বংশের মানে পরম্পরা চলে আসছে। এটা নষ্ট এটা ঐতিহ্য ট্র্যাডিশন চলে আসছে। তা আমি অনেক দিন থেকে আসি, রথের সময় করে আসি, খুব ভালো উৎসব হয়, খুব আনন্দ হয়। বাবা যখন খেতে ছিল তখন আর ভালো করে তারপরে এই পরিশ্রমটা বয়ে নিয়ে আসে। আমরা শুনছিলাম এবং বলুন আপনাদের আরও যেখানে ভোগ বিতরণ হচ্ছে আপনাদের সেখানে ঐতিহ্যমণ্ডিত এই পরিবার, এবং এই পরিবারেই দুর্গাপুজো থেকে আরম্ভ করে বিভিন্ন উৎসব হয়ে থাকে। এবং তার সঙ্গে আমরা যখন মন্দির বাজারে নেমেছিলাম সেখানে আমরা দেখেছিলাম দুখানা মন্দির। সেই মন্দিরও এনাদেরই বংশের তৈরি, এবং আমরা এই মুহূর্তে আছি শীতলা মায়ের মন্দিরে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দেবী শীতলা। নস্কর বাড়ি গৃহলক্ষ্মী। আসুন আমরা জেনে নিই গৃহলক্ষ্মীর কথা। আমি এই ছোটোবেলা থেকেই শুনে আসছি এই গৃহলক্ষ্মীর একটা ইতিহাস আছে। সেটা হলো আমাদের বাড়ির এক গৃহবধূ, উনি স্বপ্নাদেশে এই গৃহলক্ষ্মী পেয়েছিলেন। লক্ষ্মী নারায়ণ কাঠেরই, মানে মূর্তি বলতে যেটা সেটা নয়, কাঠেরই এখানে রয়েছে। গৃহলক্ষ্মীর যে অবস্থায় সিংহাসন আছে সেই অবস্থায় আমাদের মানে আমাদের পূর্বপুরুষের যে মহিলা গৃহবধূ উনি পেয়েছিলেন, এবং এটা স্বপ্নাদেশে পেয়েছিলেন। স্বপ্নাদেশটা ছিল যে তুমি সবচেয়ে একদম ভোরবেলা চলে যাবে, এই সামনে আমাদের যে চাটা পুকুর, ওটা উৎসর্গীকৃত পুকুর, ওখানে তুমি যাবে, কেউ জানবে না। ভোরবেলা গিয়ে তুমি শাড়ি আঁচল দিয়ে জলে নেমে তুমি শাড়ির আঁচল বিছিয়ে থাকবে, আমাকে ডাকবে, আমি তোমার দিকে চলে আসবো। তা উনি সেই রাত্রে স্বপ্নাদেশ পেয়ে একেবারে ভোরবেলা তখন এই চাটা পুকুরে ওখানে গিয়েছে। তখন ওখানে ছিল যক্ষের ঘর, মানে কেউ ওই পুকুরে নামতে পারতো না, যক্ষ ছিল, যার জন্য ওখানে সবসময় কেউ মানে একটা কেউ যদি যায় দেখে যে কালো একজন মূর্তি বসে আছে আর বিকট গর্জন করছে ঘুঁ ঘুঁ করে, ভয়ে পুকুরে মানে সন্ধ্যাবেলা থেকে আর সকাল পর্যন্ত কেউ যেতে পারতো না। মানে গেলেই যদি ওই গো গো শুনতো তার জ্বর হয়ে যেত, সে আর উঠতে পারতো না, বাঁচতো না, সেই সব ওটা ছিল। কিন্তু উনি সেসব ভয় উপেক্ষা করে ওই আঁচল বিছিয়ে জলে নেমে মা মহালক্ষ্মীকে ডেকেছে। তখন ওই সিংহাসন সমেত ওই আঁচলে মা উঠে এসেছিল। তখনই বুকে জড়িয়ে নিয়ে এনে বাড়িতে পুজো করেছে। আজ 500 বছরে ওই একই যে অবস্থায় পাওয়া গেছে সেই অবস্থায় আমাদের মহালক্ষ্মী পূজিত হয়। আমাদের প্রত্যেক বাড়ি মানে আমাদের 3 মাস করে পালা পড়ে, 3 মাসে উনি তার বাড়িতে আসেন, সেখানে পূজা নেন। আবার 3 মাস হয়ে গেলে আমাদের আরেক শরীর তার বাড়িতে যান, সেখানে পুজো। এইভাবে উনি প্রতি বাড়িতে পূজিত হয়ে আসেন। আমাদের এই 4 বুয়ো যে বাড়ির সন্তান সন্ততি আছে তাদের বাড়িতে আসে, তাদের পূজিত আমাদের গৃহলক্ষ্মী। আপনারা শুনতে পেলেন, এবং দেখুন এটা ঠিক যেভাবে উঠে এসেছিল সেইভাবেই রয়েছে। আমরা দর্শন করলেন মা গৃহলক্ষ্মীকে। আমি দেখাবো একটু শালগ্রাম শিলা, দেখো পাশের আসনেই রয়েছে।
ঐতিহাসিক চাতাপুকুর, যেটা একটু আগে আপনারা শুনলেন, আপনারা জানতে পারলেন এই চাতাপুকুর থেকে গৃহলক্ষ্মী উনি এই নস্কর বাড়ির ঘরে এসেছিলেন। এবং আমরা আর একটা কথা শুনেছিলাম, যক্ষ এখানে থাকতেন এবং সন্ধেবেলা হলেই সেখানে দেখা যেত যে তার একটা আওয়াজ শোনা যেত। আপনারা দেখতেই পাচ্ছেন, যেগুলো এখন অব্দি যতগুলো পুকুর দেখেছি তার থেকে কিন্তু সব থেকে এটি আয়তনে বড়, এবং যদি গভীরতা বলি, গভীরতাও কিন্তু এটি সব থেকে বড়। তাহলে দেখতেই পাচ্ছেন এই সেই চাতাপুকুর যেখান থেকে এই বাড়ি অর্থাৎ নস্কর বাড়ির গৃহবধূ মা লক্ষ্মীকে পেয়েছিলেন। যখন মা দুর্গা ঠাকুর যখন ওনাকে বিসর্জন দেওয়া হয়, সেটা কিন্তু চাতাপুকুরে দেওয়া হয়। এটি প্রতিষ্ঠিত একটি পুকুর। আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে গাজী সাহেবের থান। গাজী বাবা এখানে, অধিষ্ঠান এখানে গাজী বাবা। এর একটা ইতিহাস আছে, সেটা হলো কারোর যদি কোনো কাঁটা ফুটে যায়, একদম চাক্ষুষ, কারোর যদি কোনো কাঁটা ফুটে হাতে হোক, গলায় হোক, বা কোনো খেজুর গাছের কাঁটা বা কোথায় কিছু যদি হয়, এখানে যদি গাজী সাহেবের মানসিক করা হয়, মানত করা হয়, করে 3 দিনের মধ্যে সেই কাঁটা গায়েব হয়ে যাবেই, এবং সেই কাঁটা গায়েব হয়ে যাবে। 3 দিন পর আবার পুজো দেয়। গাজী সাহেবের বিশাল একটা মানে মানে আশীর্বাদ আমাদের এখানে রয়েছে। কিন্তু আজের কালের গতিতে সেই গাজী সাহেবের কোনো তার মানে আমরা তাকে পুজো করতে পারি না, তাকে সে সম্মান দিই না। কিন্তু আজও তিনি জাগ্রত এই কারণেই যে কাঁটা ফুটলেই যে কোনো লোক কেউ যদি এখানে মানসিক করে, তার অবশ্যই সে কাঁটা চলে যাবে, সে গলায় বাঁধুক আর যেখানে বাঁধুক, কেউ কিছু করতে নেই, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, কিছু না। এখনও চাক্ষুষ এই জিনিসটা এখনও আছে। বুঝতে দেখো, ঘর দৌড় করে সামান্য জিনিস ঠাকুরের সম্পত্তি থেকে আমাদের মানে দুর্গা ঠাকুরের দেখেছি এখানে। দুর্গা ঠাকুর মানে আমাদের বুড়োদের, যখন আমি নিজেই যখন ছোটোবেলায় দেখেছি, বুড়োদের সন্ধ্যের পর্যন্ত মা দুর্গাকে বিসর্জন দিতে হবে। সন্ধ্যের পরে কিছুতেই বলবে যে মাকে, আমাদের ঘরের মেয়েকে আমরা কিছুতেই সন্ধ্যের পরে যেতে দেবো না, সন্ধ্যের আগেই মাকে বিসর্জন দেওয়া হতো। এখানে ঠাকুর নামানো হতো, ঠাকুর নামে ঠাকুরে আমাদের যেটা সিঁদুর খেলা হয়, মিষ্টি দান মাকে খাওয়ানো হয়, করে কাঁদতে কাঁদতে ঠাকুরকে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের চাটাপুকুরে ওখানে বিসর্জন দেওয়ার পরে, তখন কারেন্ট ছিল না, তখন এখানে হাডুডু খেলা হতো। ওই সন্ধ্যের পরে হেজাক জেলে একটা জামাইরা একটা দল হতো, ছেলেরা একটা দল হতো, দলে এখানে খেলা হতো। মানে 3-4 মানে ভীষণ আনন্দ হতো, যে আনন্দটা আজকের মানে আর পাওয়া যায় না। এখন আবির খেলে একটা মদ খেয়ে মাতলামি সেইগুলো আছে, কিন্তু আগের যে ইতিহাস, আগে নির্মল আনন্দ, নির্মল ভালোবাসা, সেটা আর নেই। এখানে খেলা হতো, খেলা হয়ে তারপরে খেলা বন্ধ হয়ে গেল। এইবার ছোটরা বড়দের পায়ে সবাই বাড়িতে যাওয়া হতো, প্রণাম করা হতো, মিষ্টি বিতরণ হতো, আশীর্বাদ না হতো। এখন সেসব কালের গতিতে সেসব ইতিহাস হয়ে গেছে। এখন ছেলেদের সেসব জিনিস সেই জায়গা আজকের সব দখল করে রেখেছে। ঠাকুরের জায়গাটা এ বলে আমার, ও বলে আমার, পুরো দখল করে নিয়ে সমস্ত ঐতিহ্যটাকে শেষ করে দিচ্ছে, আর কিছু নয়। আমরা এই মুহূর্তে রয়েছি সবাই যাচ্ছে না, ওরা যে দুর্গা দালান, আমরা সেখানে রয়েছি। আমরা দেখতেই পাচ্ছেন কাঠামো চলছে, কাঠামো তৈরি হচ্ছে, আর কিছুদিন পরেই মা দুর্গা ঘরের মেয়ের আগমন হবে। চলো আমরা দেখে আসি। আমাদের দুর্গাপূজার বিশাল ইতিহাস আছে। এই দুর্গাপূজা কাঠামোটা এনেছে, বিশাল মূর্তি ছিল, এখন ওটাকে ছোট করেছে, কিন্তু কাঠামোটা একই আছে, আজীবন এক কাঠামো। বর্ষা বছরের পুজো সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের শেষ হয়ে যাচ্ছে।
বড় ছিল, এই যে আমাদের মূর্তিটা অনেক বড় ছিল, এটা আস্তে আস্তে মানে করার জন্য, মানে হ্যান্ডেল করার জন্য এটা এরা মূর্তিটা আস্তে আস্তে ছোটো করেছে। কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি বিশাল বড় মূর্তি ছিল, মানে মায়ের দিকে এক পটোদার করতেন। আমরা ছোটোবেলায় দেখেছি সেই পটোদার বয়স হয়েছে, উনি শুধু কাঁদতেন, চোখ যখন দান করতেন উনি কাঁদেন, মানে মা যেন চাক্ষুষ জ্বলন্ত তোমার দিকে তাকিয়ে আছে, তুমি যাবে তোমার কথা যেন এত সুন্দর উনি মূর্তিটা, মায়ের মুখটা এত সুন্দর করে উনি করতে পারতেন যেন তোমার সাথে কথা বলছে। তাই কিন্তু সেই জিনিসটা আজ আমরা আর পাই না। সেই বয়স্ক মানুষ মরে যাওয়ার পরে উনি প্রচণ্ড ভক্তি কাঁদতেন। তা তখন উনি পটোদার ছিলেন, উনি কি মারা গেছেন, ওনার পর ওনার ছেলে করতো, কিন্তু অত মায়ের মুখ আনতে পারতো না। বিশাল বড় মূর্তি তখন করেছিল, কিন্তু এখন সেটা ছোট হয়ে গেছে। মায়ের বিশাল ইতিহাস আছে। কাঠামোটা হয়ে গেছে, কাঠামোটা 500 বছরের পরে সেটাই 500 বছর ওইটা কাঠামোটাই আছে, কিন্তু মূর্তিটা ছোট হয়ে গেছে। মায়ের এটা মানে আমাদের এই দুর্গা পুজোতে কোনো পশু বলি হয় না। দুর্গা পুজোতে আমাদের ওই কী বলে লাউ, না ওই যে লাউ, ওটাকে কী বলে, কী লাউ, বলি কুমড়োটা বলি দাও, কিন্তু আমাদের বলি কুমড়ো। আর কদিন আমাদের নিরামিষ মায়ের এতে আমাদের শোনা গল্প, আমাদের আরও পূর্বপুরুষদের ওই আমাদের এক ভাটপাড়া, রাস্তার পাড়ে ভাটপাড়া আছে, সেই ভাটপাড়া কৃষ্ণপুরে ওদের ভাটপাড়ায় এক ভাট এসে শাঁখা পড়াতেন মাকে। তো একটা মেয়ে একদিন গেছে, মানে পুজোর ওই একদিন আগে ষষ্ঠীর দিনে গেছে যে আমাকে শাঁখা দাও, পরিয়ে দাও। তা বলছে তুমি কোন বাড়ির মেয়ে, তোমাকে শাঁখা পরিয়ে দেবো। আমাদের বাড়ির মেয়েরা শাঁখা পরতে তখন নিয়ম, শাঁখাদার এসে ওরা শাঁখা পরিয়ে যেত। তা বলছে তুমি ওই নস্কর বাড়ির মেয়ে শাঁখা পরতে এসেছো, ওদের বাড়ি তো মেয়েরা তো শাঁখা পরতে আসে না, আমরা গিয়ে শাঁখা পরিয়ে দিই। আমরা গিয়ে যখন শাঁখা পরাই, বাড়ির যত মেয়ে বউ যা আছে ওই শাঁখা 3টে 4টে করে সব পরে নেয়, এক হাত ভর্তি করে। আবার 1 বছর পরে গিয়ে আমরা পড়াই। তা তুমি এসেছো ষষ্ঠী দিনে শাঁখা পরাতে, তোর বাবার নাম কি? তা বাবার নাম আমাদের যে বয়স্ক আমাদের পূর্বপুরুষের নাম বলেছে, না বলে বলো তুমি ওর মেয়ে শাঁখা পরতে এসেছো? বলে হ্যাঁ, বাবা পাঠিয়েছে তুমি শাঁখা। তা শাঁখা পরিয়েছে, বলে পয়সা আমার বাবার কাছ থেকে নিয়ে নেবে। তো তারপরে বললো ঠিক আছে পয়সার জন্য আমি তোমাকে বলিনি, কিন্তু তোমাদের বাড়ির মেয়েরা তো শাঁখা পরতে আসে না। এইবারে তারপরে চলে এসেছে। এইবারে যেদিনে মানে সপ্তমীর দিনে হয়, তখনই শাঁখা পরার এতে ওই ভদ্রলোক এসেছে, বলছে তোমার মেয়ে তো গেল, আমি তো 4 টাকা চাইতে পারি না, তোমার মেয়ে গেছে শাঁখা পরতে, জানো? বলে আমার মেয়ে শাঁখা পরতে? আমার মেয়ে তো নেই, আমার মেয়ে বলে হ্যাঁ তোমার মেয়ে শাঁখা পরতে গেছে। তা তখন বলছে শাঁখা পরতে গেছে? আমি বলে হ্যাঁ, কী সুন্দর লাল পাড়ে শাড়ি পরে গেছে, কী সুন্দর চুল ফর্সা, তোমার মেয়ে গেছে? বলছে আমার মেয়ে গেছে। তা ঠিক আছে তুমি টাকা দিয়ে নিতে, আমার নাম করে দিয়ে দেবে। কিন্তু রাত্রে স্বপ্নে দিয়েছি বাবা আমি শাঁখা পরে এসেছি, তোমার নাম করে আমি শাঁখা পরে এসেছি, জানো? তুমি দেখো আমার হাত দেখো, দেখো এই শাঁখা পরে এসেছি। তখন ওই বুড়ো স্বপ্ন ভেঙে যাওয়ার পর সকালে এসে মাকে জড়িয়ে ধরে কাছে, তুই আমার নাম করে শাঁখা পরে এসেছিস? মা, আমাকে আর শাঁখা কিনতে হলো না, তুই শাঁখা কিনতে দিচ্ছিস না? সেই ওই থেকে আমাদের মায়ের এত জাগ্রত। এবং আমাদের দুর্গাপুজো একটাই হচ্ছে, বৃহস্পতিবার হলেও আমাদের কিন্তু প্রতিমা বিসর্জন দিতে হবে। কারণ 1 বছর আমাদের পূর্বপুরুষের বুড়োরা বলেছিল যে বৃহস্পতিবার মাকে, আমাদের বাড়ির মেয়েকে আমরা পাঠাবো না। তখন ওই রাত্রেই মা স্বপ্নে দিয়েছে যে তোরা যেভাবেই হোক আমাকে আজই সন্ধ্যেবেলায়, মানে দুপুরের দিকে আর কি স্বপ্নে দিয়েছিল। ওরা ভেবেছিল করে দুপুরবেলায় স্বপ্নে দিয়ে তুই আমার যেভাবেই হোক বৃহস্পতিবার আমাকে রাখবি না, বৃহস্পতি যদি রাখিস তোদের ক্ষতি হয়ে যাবে। তো আজকে বিসর্জন সেই সন্ধ্যেবেলায় মাকে বিসর্জন দিতে হয়েছিল। বৃহস্পতির হোক যাই হোক আমাদের মাকে বিসর্জন দিতেই হবে, রাখা যাবে না। সেইতে পুরো কাল থেকে এই জিনিস চলে আসছে। অনেক ধন্যবাদ। তাহলে আমরা আরও এগোই, আরও আপনাদের অজানা ইতিহাস জানাই। আচ্ছা আপনারা বসুন একটু, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। কে আসছে দেখলে? দেখালাম মদনমোহনের নীতি এবং মদনমোহন তার যে কাহিনী, তার যে কথা আসলে কি জেনে নিই। আমাদের এই মদনমোহন এই বিগ্রহ আমাদের আজ 500 বছরের এখানে পূজিত। তো এই বিগ্রহ আমাদের বছরে যে ওই 1 বৈশাখ হয় বানচাবড়া গোষ্ঠ,
সেই গোষ্ঠে আমাদের পূর্বপুরুষের পাওয়া যে কলস সেটা নিয়ে বাজি ওখানে ফাটানো হয়, বাজি বাজি করে আমাদের শ্যামরায় যায়। এবার শ্যামরায় সমস্ত গ্রাম থেকে প্রায় 10-12টা গ্রাম থেকে ওইরকম রাধা গোবিন্দ মূর্তি আসে। আমাদের যে বাজারে যে বড় শিব মন্দির আছে ওই মন্দিরে সব বিগ্রহ বসে, বামনেরা আসে, পুজো হয়। কিন্তু আমাদের বিগ্রহ যতক্ষণ মানে আমাদের শ্যামরায় যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পুজো ভাঙবে না। সে রাত 12টায় যাক, 11টায় যাক, যখনই যাক, মানে এইভাবে আমাদের বাজনা করে বাজি ফাটাতে ফাটাতে এইভাবে আমাদের বিগ্রহ বাবা মদনমোহন যান। ওখানে যাওয়ার পরে তবে আমাদের বাঞ্ছাগড়া গোষ্ঠ সমাপ্তি হয়। সেটা হয় বছরের প্রথম দিন, অর্থাৎ 1লা বৈশাখ। মদনমোহনের ইতিহাসটা কীভাবে পাওয়া গেল? মদনমোহনের ইতিহাস বলতে পাওয়া যায়নি। আমাদের পূর্বপুরুষেরা এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠা করে সেই থেকে আমাদের বংশে পূজিত হচ্ছে আজ 500 বছর ধরে। কৃষ্ণ কোষ্ঠীপাথর কোষ্ঠীপাথর কিনা আমি বলতে পারবো না, কিনা আমি জানি না, বলবো না। আমরা যতদূর সম্ভব কোষ্ঠীপাথর না, ওটা রং করা হয়, বা কোষ্ঠীপাথর কিনা আমি বলতে পারবো না। আমরা যে শালগ্রাম শিলাটা দেখছি, শালগ্রাম শিলাটা একটু অন্য রকমের, এটা একটু শালগ্রাম শিলাটা অন্যরকম। মানে আমরা ছোটোবেলায় দেখেছি, মানে আমরা খুব ভয় পেতাম। ওই শালগ্রাম শিলা একটা মানে হাঁ করে একটা গর্ত, বড়ো একটা রকমের গর্ত আছে, যেটা আমরা ছোটোবেলায় দেখেছিলাম। বড় হয়ে যাওয়ার পর আর দেখিনি, ছোটোবেলায় উৎসুকভাবে আমরা দেখেছিলাম যে উনি খুব জাগ্রত বিগ্রহ, ওনার দিকে তাকানো যেত না। আমরা এত ভয় পেতাম যে আমাদের যে পূজনী ব্রাহ্মণ ছিলেন উনি আমাদেরকে বলতে একদম দেখবে না, শালগ্রাম শিলা খুব সাংঘাতিক, তোমাদের ইয়ে করে দেবো, হাঁ করে রয়েছে, মানে সমস্ত চক্র ভেতরে রয়েছে, তোমরা দেখবে না, ভয় পাবে বলে। আমরা সেই থেকে ওই যে ওই একবার দেখেছিলাম, ওই থেকে আমি দেখেছিলাম, আমার ওইটা মনে আছে। ও ভয়ে আমি আর কোনোদিন দেখিনি। এটা আমাদের শালগ্রাম শিলা, এবং ওই শালগ্রাম শিলা আমাদের বাবা মদনমোহনের সঙ্গেই থাকে। তার পাশে হচ্ছে কালী ঠাকুর, আর ওখানে আর কী কী ঠাকুর? ষষ্ঠী ঠাকুর আছে, ধারে একদম আছে ষষ্ঠী ঠাকুর। আমাদের বংশে মানে বাচ্চা কাচ্চা হওয়ার পরে যে পুজো হয়, ষষ্ঠী পুজো দিতে হয়, আমাদের এই মন্দিরে এসে সবাই ওই ষষ্ঠী পুজো করে। আর তার পাশে ওই সিংহাসনে আছে মা মহাকালী। এই মা মহাকালী আমাদের আছে। মহাকালীর বিশাল ইতিহাস। মানে আমাদের বংশের কারোর যদি মানে একটু শাক হোক, কোনো সবজি হোক, কোনো কিছু হোক, যদি প্রথম মানে উৎপাদন করা হয়, সেই তৈরির পরে প্রথম যে জিনিসটা সেটা আমাদের মাকে এসে এখানে দিয়ে যেত, দেওয়ার পরে আমরা খেতাম। এইবারে আমরা শোনা গল্প, বিশ্বাস অবিশ্বাস জানি না, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে শোনা যে একজন ওই রকম তার কি শাক হয়েছে, সে তার ছেলেরা যা হবে সব ঠাকুরকে দিয়ে, তবে মা কালীকে দিয়ে তোকে খেতে হবে, এটা কোনো কথা বলে সে গায়ের জড়িতে সে নিজে থেকে রান্না করে খেয়েছে, শাক মাকে এনে দেয়নি। তখন ওই একদিনে রাত্রে আমাদের ওই মা ওই যখন ওই মেটে জ্যোৎস্না আছে, মা ওই শাক তুলছিলেন, তা সেই বাড়ি কেড়ে কেড়ে করে দাবড় দিয়েছে। দাবড় দিতে উনি ছুটে ছুটে চলে এসেছে। চলে আসার পরে তারপরের দিনে সকালবেলা বামন যখন এসে ওই ঘর পরিষ্কার করা ঠাকুরের জাগানো এই করানোর জন্য এসছে, তখন তিনি দেখেন যে ঠাকুরের পায়ে নুপুর নেই। তখন যে ঠাকুরের পায়ে নুপুর নেই, নুপুর গেল কোথায়? সেই নুপুর খোঁজা 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 খোঁজা, একটা পায়ে আছে আর একটা পায়ে নুপুর কোথায় গেল? খুঁজতে 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 চারদিকে সেই শাক যেখানে তুলছিলেন সেই জায়গায় নুপুরটা পড়েছিল। তখন ওই মহিলা এসে খুব কান্নাকাটি করেছে, মা আমার ক্ষমা করে দে মা, আমি অবিশ্বাস করে আর যে জিনিসটা করেছি, আমার কোনো ক্ষতি করিস নি মা, আমার যা হবে সব। এই হচ্ছে আমাদের একটা বহুকালের রীতি ছিল। সে কালের গতিতে মানুষ মানে না, কিন্তু এই রীতিটা আমাদের ছিল। যে কোনো জিনিস তৈরি হলে আগে মাকে দিতে হবে, মা মহাকালীকে দিতে হবে, তারপরে আমরা নিতে পারবো। এটা ছিল আমাদের ইতিহাস। মানে এখন কি কালী ঠাকুরকে স্বয়ং দেওয়া আছে? এখন কি কালী ঠাকুরকে স্বয়ং দেওয়া আছে? না, কালী ঠাকুর স্বয়ং দেওয়া হয়, ঠাকুর বামনগুলো করে, এগুলো আমরা ঠিক করি। এখন স্বয়ং দেওয়া স্বয়ং মানে সন্ধ্যেবেলায় স্বয়ং দেয়। এবার এখন দিয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে ওরাই বামনই পুজো করে। আমাদের কোনো এগুলো স্পর্শ করার অধিকার নেই। কোনো কি শালগ্রাম শিলা হোক যাও না, আমরা স্পর্শ করতে পারি না, যা করে বামনই করে। এবার পুজো টুজো মোছা পরিষ্কার করা, বাসন মাজা আমাদের বাড়ির লোকই করে, কিন্তু পুজো আমরা আর কোনো কিছু হাত দিতে পারি না। তুমি আমার ক্যামেরার পাশ থেকে বলবো আমি যদি মূর্তিগুলো দেখাতে, আপনারা দেখুন মূর্তিগুলো একে একে। প্রথমে আসি
মদন অর্থাৎ কৃষ্ণ এবং রাধা তাদের কথায় প্রথমে আসবো রাধা এবং কৃষ্ণদা মদনমোহন। আমরা দেখতে পাচ্ছেন মদনমোহনকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে এবং আমরা যে শালগ্রাম শিলার কথা শুনলেন, যে শালগ্রাম শিলা উনি রয়েছে প্রতিষ্ঠা করছে। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন রাধার ঠিক পায়ের একেবারে চরণের সামনে, চরণের সম্মুখে দেখুন একটি সিংহাসন রাখা আছে। সেটি পিতলের সিংহাসন। আমরা ক্যামেরা পার্সনকে বলে সেটা আমাদের দেখানোর জন্য। আমরা একটু লক্ষ্য করলে দেখবেন একদম রাধা দেবীর চরণের সম্মুখে একটি সিংহাসন রয়েছে। সেখানে রাধা এবং কৃষ্ণের একটি মূর্তি আছে, যুগল মূর্তি। এবং লক্ষ্য করলে দেখা যাচ্ছে কৃষ্ণ রয়েছে, তিনি দাঁড়িয়ে রয়েছেন, হাতে বাঁশি নিয়ে, আর সামনে রাধা রয়েছে। এবং দুজনেই দেখুন দুটি মূর্তি কিন্তু নৃত্যরত অবস্থায় রয়েছে। তবে নৃত্যরত অবস্থায় মূর্তি সত্যি মানে দেখা যায় না। ক্যামেরাম্যানকে বলবো আমাদের সেটা দেখানোর জন্য। উনি দেখাচ্ছেন, বুঝতেই পারছেন যেহেতু আমরা সামনে যেতে পারছি না, কারণ এখন নির্ধারিত স্মরণ দেওয়া হয়েছে এবং আমরা এসেছি। আর তার জন্য আমরা যতটা সম্ভব আমাদের তার সামনে কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের অনেকটা দূর থেকেই দেখানো হচ্ছে, তাও আমরা চেষ্টা করছি আমাদেরকে ভালো করে দেখানোর। রাধা এবং কৃষ্ণ, কৃষ্ণ হাতের বাঁশি, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর রাধা নাচতে দেবে। আমরা যদি ওনার যে পোশাক বলছে, পোশাকটা যদি আমরা একটু ভালো করে ফলো করি তাহলে সেটা আমরা স্পষ্টভাবেই বুঝতে পারবো। এবং এদিকে তো মা ষষ্ঠী রয়েছে এবং আমরা যেটা ইত্যাদি বলে শালগ্রাম শিলার যেটা বলছিলেন, সেই শালগ্রাম শিলার মূর্তিও ওখানে রয়েছে। একদম যেহেতু সম্মুখে রয়েছে শ্বেত পাথরের যে সিংহাসন সেখানে অধিষ্ঠান করছি। এনার মধ্যে রয়েছে মা ষষ্ঠী আর ওখানে রয়েছে মা কালী। দেখতে পাচ্ছেন এই হলো মদনমোহনজির মূর্তি এবং এই কথা। আমরা যে মা কালী মূর্তিটি দেখালাম, এখানকার বিশেষত্ব হচ্ছে মা কালী এখানে কিছু শয়ন অবস্থা অর্থাৎ স্বয়ং অবস্থা তিনি বিরাজমান। আমরা দেখতে পাচ্ছি এমন আমরা আগেও দেখেছি যে ফুটেজ এবং সেখানে দেখানো হয়েছে। দেখুন আমরা ক্যামেরা পার্সনকে বলবো আমাদের দেখানোর জন্য। আমরা এখন মায়ের চরণ আর দর্শন করছি। মায়ের চরণ আমরা দর্শন করছি। আমাদের দেখতে হচ্ছে আমরা যে অংশে দেখি মায়ের চরণ, মা কালী এখানে অবশ্যই বিরাজমান।